প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করে কিভাবে অজানা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হয় আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা এটাও দেখেছি যে রেজিস্ট্যান্স নির্ণয়ের মাধ্যমে কিভাবে ফল্ট নির্ণয় করা যায়, আন্ডারগ্রাউন্ড কেবলটির ফল্ট কিভাবে লোকালাইজ করা যায়। তো এখন আমরা আলোচনা করব যে আমাদের সার্কিটের অজানা ইন্ডাকট্যান্সের মান নির্ণয়, অর্থাৎ সার্কিটে তোমার যদি ইন্ডাক্টর সংযুক্ত থাকে তাহলে সেই ইন্ডাক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই টেকনিক নিয়ে আলোচনা করব। তো ইন্ডাকট্যান্স নির্ণয়ের জন্য প্রথমে আমরা যে টেকনিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজ। তো আমাদের ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজটা কিভাবে কাজ করে আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে এই ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজের সার্কিট ডায়াগ্রামটা কেমন হয় বা সার্কিট সেটআপটা কেমন হয়। প্রথমে আমরা এখানে 4টা পয়েন্ট নিব। তো এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকট্যান্স আছে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা ইন্ডাকট্যান্স আছে। তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স এবং আমরা এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম। তো এখন আমরা এগুলো নামকরণ করব। এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে L1, এটা R2, এটা হচ্ছে L2। এখন এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, মনে করো এইটা একটা কয়েল। তো কয়েলের মধ্য দিয়ে যখন এসি কারেন্ট প্রবাহিত হবে তখন এটার মধ্যে কি হবে, ফ্লাক্স তৈরি হবে। আর কয়েল মূলত কোনো না কোনো কন্ডাক্টর দিয়েই তৈরি, আর সেটা যদি কন্ডাক্টর হয় তাহলে তার অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে। তো তাহলে আমাদের এখানে যে কয়েলটা আছে আমরা বলতে পারি এই কয়েলের দুইটা বৈশিষ্ট্য আছে, একটা আছে ইন্ডাকট্যান্স আর একটা আছে রেজিস্ট্যান্স, দুইটা বৈশিষ্ট্য রয়েছে। তো এইখানে আমাদের যে ইন্ডাকট্যান্সটা আছে আমরা এটা ধরে নিচ্ছি আইডিয়াল, অর্থাৎ এটার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, কিন্তু এই যে কয়েলটা আছে তো এইটার মনে করো যে এটার ভিতরে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটার নাম হচ্ছে r2। তো এটা আমরা যেহেতু মেজার করব এজন্য এটা ধরে নিচ্ছি এটা আইডিয়াল, এটার ভিতরে কোনো রেজিস্ট্যান্স নাই। তারপরে এটার নাম হচ্ছে R4, এটার নাম হচ্ছে R3। তো এখন এইখানে দেখো আমরা এবারে সাপ্লাই দিব। তো যেহেতু এটা হচ্ছে তোমার এখানে ইন্ডাকট্যান্স সংযুক্ত রয়েছে, তার মানে ইন্ডাকট্যান্স তো এসি ছাড়া কাজ করে না, তাহলে আমাদেরকে এখানে এসি সাপ্লাই দিতে হবে। তো আমরা এখানে এসি সাপ্লাই দিলাম। এখন ব্রিজটাকে তোমার ব্যালেন্স করার জন্য আমরা এখানে একটা গ্যালভানোমিটার সংযুক্ত করলাম। এইখানে দেখো আমাদের এই অংশটার নাম হচ্ছে, মানে এটার যে ভোল্টেজ ড্রপ এটার নাম হচ্ছে তোমার E1, তারপরে এইখানে যে ভোল্টেজ ড্রপ সেটার নাম হচ্ছে E2। ঠিক একইভাবে এইখানে হচ্ছে এটা E3 দিব আমরা, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E4। তাহলে দেখো এইখানে আমরা ইম্পিডেন্স দেখতে পাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত এটার নাম হচ্ছে Z1, এইখান থেকে এই পর্যন্ত এটার নাম হচ্ছে Z2, তোমার এই ইম্পিডেন্সটার নাম হচ্ছে Z4 এবং এইটুকুর নাম হচ্ছে Z3। তো এটা ছিল আমাদের মূলত তোমার সার্কিট কানেকশন ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজের। তো যদি এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান যদি 0 হয় তাহলে 0 হলে ব্রিজটা ব্যালেন্স হয়ে যাবে, আর ব্যালেন্স হলে কি হবে, এটা প্যারালাল অবস্থায় আছে। তো দেখো প্যারালাল হলে কি হবে, ভোল্টেজ ড্রপ সেম হবে। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাট ব্যালেন্স
অ্যাট ব্যালেন্সে E1 ইজ ইকুয়ালস টু E2 হবে। তাহলে এখানে আমাদের ব্যালেন্স যখন হবে তখন এই দুইটা ড্রপ সেম হবে। এখানে আমাদের এই ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে I1, এটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I2। আমরা যেহেতু এখানে এসি সাপ্লাই দিচ্ছি তাহলে স্মল আই নেব, I1, এবং এখানে হচ্ছে I2। এইটার যে কারেন্ট এটার নাম বলছি আমরা I3, এবং এটার কারেন্টকে বলছি আমরা I4। তো যদি ব্যালেন্স অবস্থায় থাকে, দেখো ব্যালেন্স অবস্থায় থাকলে এটা, তারপরে আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি এটা সিরিজ অবস্থা আছে, তাহলে এখানে আমাদের I1 ইকুয়ালস টু I3। তো এখানে I1 I3 সমান হওয়ার জন্য কিন্তু ব্যালেন্সের প্রয়োজন নেই, অবশ্যই ব্যালেন্সের প্রয়োজন আছে। এটা আমরা যা লিখছি এটা ব্যালেন্স কন্ডিশনে। আচ্ছা, এরপরে দেখো এইখানে আবার আমরা লিখতে পারি I2 ইকুয়ালস টু I4। এখন এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স কন্ডিশনের জন্য কি কি ভোল্টেজ এবং কি কি কারেন্ট আমরা এখানে পাচ্ছি সেটা। তো এরপরে আমাদের আর কি বাকি আছে দেখো। তো Z1 সমান সমান আমরা কি লিখতে পারি এখানে, দেখো Z1 সমান সমান হচ্ছে আমাদের R1 প্লাস L1। তো এইটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরটাকে আমরা এভাবে J অফ ওমেগা L1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা দিলাম। এরপরে দেখো Z2 সমান সমান হচ্ছে R2 প্লাস, এখানে দেখো দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা রেজিস্ট্যান্স এবং আরেকটা হচ্ছে তোমার R2। এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের এই রেজিস্ট্যান্স হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, অর্থাৎ এটাকে ভেরি করেই কিন্তু আমরা আমাদের যে গ্যালভানোমিটারের পজিশন অর্থাৎ গ্যালভানোমিটারের কারেন্টটাকে আমরা শূন্য করব। তাহলে এইখানে আমাদের এই ইম্পিডেন্স 2তে অর্থাৎ আর্ম 2তে আমাদের দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে R এবং কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে R2 এবং আর আছে কি L2, দ্যাট মিনস J অফ ওমেগা L2। তারপরে দেখো Z3 সমান সমান হচ্ছে আমাদের R3 এবং Z4 ইকুয়ালস হচ্ছে R4। তো এইগুলা ছিল আমাদের যে বাহুগুলো আছে ব্রিজের, ম্যাক্সওয়েল ব্রিজের যে আর্মগুলো আছে, আর্মের ইনফরমেশন। তো এখন এইখান থেকে যখন নাকি তোমার ব্যালেন্স অবস্থায় আসবে তখন আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, অ্যাট ব্যালেন্স অবস্থায় আমরা লিখতে পারি। তাহলে ব্যালেন্স যদি হয় তাহলে দেখো এইটার এবং এইটার ভোল্টেজ ড্রপ সেম হবে, অর্থাৎ E1 সমান সমান E2, E1 সমান সমান E2। তাহলে E1 এর জন্য দেখো এখানে E1 এর জন্য আমাদের ভোল্টেজ ড্রপ আসতেছে কি I1 Z1 ইকুয়ালস টু I2 Z2। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো এখন এইখানে দেখো আমাদের I1 Z1 এবং I2 Z2 সেম, কারণ কি E1 এবং E2 সেম, একটা ব্যালেন্স অবস্থায়। তো এখন আমরা তাহলে দেখো এইখানে আমাদের একটা ইকুয়েশন, এখন আমরা এই ইকুয়েশন থেকে Z1 এবং Z2 এর মান নিয়ে নেব। তারপরে Z1 এবং Z2 দেখো অলরেডি আমাদের এখানে বের করা আছে। I1 এবং I2 দেখো, তো এখানে আমরা I1 সমান সমান কে লিখতে পারি, এখানে আমাদের I1 এবং I3 তো সেম। যদি এটা যদি তোমার এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান যদি শূন্য হয় তাহলে এটা আমরা নর্মালি এটাকে বলতে পারি ওপেন। তাহলে ওপেন হলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে কারেন্ট প্রবাহিত না হলে I1 এবং I3 এর মান সেম, কারণ কি এইটা এবং এটা কি অবস্থা আছে, সিরিজে আছে, আবার এইটা এবং এইটা আছে সিরিজে। তার মানে এখানে I1 I3 এবং এখানে I2 এবং I4 সেম। তো তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি I1 সমান সমান I3 সমান সমান, তাহলে কারেন্ট সমান সমান আমরা কি জানি, কারেন্ট সমান সমান আমরা জানি ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। তো এখানে আমাদের
এইখানে ভোল্টেজ হচ্ছে কি E1 এবং এইখানে ভোল্টেজ হচ্ছে E3 এবং এখানে দেখো যখন ব্যালেন্স অবস্থায় আসবে তখন এইখানে এবং এইখানে ভোল্টেজ ড্রপ সেম হবে, কারণ কি এই দুটো হচ্ছে প্যারালাল ব্রাঞ্চ আছে। তাহলে প্যারালাল ব্রাঞ্চ যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে ভোল্টেজ, মানে এই অংশটার জন্য যে ভোল্টেজ, আবার এইখান থেকে এই অংশটা একই ভোল্টেজ থাকবে, কারণ কি এটা হচ্ছে প্যারালাল ব্রাঞ্চ। তো তাহলে এখন দেখো আমাদের এইখানে এবং এইখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, এইখানে আমরা যে সাপ্লাইটা দিব সেটা। তো এইখানে তোমার মূলত সাপ্লাই মনে করো যে ই দেওয়া হয়েছে। তো তাহলে দেখো এইখানে আমরা কারেন্ট সমান সমান লিখতে পারি ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। তো তাহলে আমরা যদি এই উপরের অংশ, এই পয়েন্ট থেকে যদি উপরের অংশ যদি চিন্তা করি, তাহলে এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে ই এবং ইম্পিডেন্স আছে কি দেখো তো, ইম্পিডেন্স আছে Z1 এবং Z3। তো তাহলে কারেন্ট সমান ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স, দ্যাট মিনস Z1 প্লাস Z3। হ্যাঁ, তো এরপর আবার দেখো আমরা এখানে লিখতে পারি I2 ইকুয়ালস টু I4। তাহলে এইখানে আবার আমরা কি লিখতে পারবো, এইখানে হচ্ছে তোমার এই যে ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ই এবং ইম্পিডেন্স হচ্ছে কি Z2 এবং Z4। তাহলে হচ্ছে ই বাই Z2 প্লাস Z4। তো এইখানে দেখো আমাদের এই ইকুয়েশনের যে ম্যাটেরিয়ালগুলো দরকার ছিল I1 I2 আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা এখানে মান বসাবো। তাহলে আমরা লিখি ফ্রম টু, তাহলে দেখো 2 নম্বর ইকুয়েশন আমরা এখন I1 I2 এর মান বসাবো। তাহলে ই বাই Z1 প্লাস Z3 ইন্টু এখানে আমাদের আছে Z1 ইকুয়ালস টু, এই পাশে কি রয়েছে, এই পাশে হচ্ছে ই বাই Z2 প্লাস Z4, তার সাথে গুণ হচ্ছে Z2। তাহলে দেখো আমাদের এইটাও হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এটাও সাপ্লাই ভোল্টেজ, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে থাকে Z1 বাই Z1 প্লাস Z3 ইকুয়ালস টু Z2 বাই Z2 প্লাস Z4। তো এখন এই ইকুয়েশনে যে এলিমেন্টগুলো আছে দেখো, এই এলিমেন্টগুলো আমরা এখানে অলরেডি বের করে রাখছি। এখন আমরা মানগুলো বসাবো। তাহলে Z1 সমান আমরা কি পাচ্ছি R1 প্লাস J অফ ওমেগা L1, নিচে হচ্ছে Z1, দ্যাট মিনস R1 প্লাস J অফ ওমেগা L1 প্লাস Z3 মান হচ্ছে আমাদের R3 ইকুয়ালস টু, এখানে Z2 এর মান আমরা পেয়েছি কি R2 প্লাস স্মল r2 প্লাস J অফ ওমেগা L2, নিচে Z2 R2 প্লাস J অফ ওমেগা L2 প্লাস Z4 এর মান হচ্ছে R4। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করা। তো এখানে আমরা যদি এটাকে R গুণ করি, তাহলে R গুণ করলে কি আসবে দেখো, তাহলে প্রথমে আমাদের এই R1 দিয়ে পুরো টার্মটাকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি R1 R2 প্লাস R1 স্মল r2, তারপর হচ্ছে R1 J অফ ওমেগা L2 প্লাস R1 R4। এরপর আবার আমাদেরকে কি করতে হবে, জে ওমেগা L1 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে গুণ করি তাহলে পাচ্ছি R2, দেখো এখানে প্লাস আছে, প্লাস J অফ ওমেগা L1 R2 প্লাস J অফ ওমেগা L1 স্মল r2। এরপরে দেখো এইখানে একটু খেয়াল করে দেখো, এখন এইটা এবং এইটাকে গুণ করতে হবে। তাহলে এই দুইটাকে যদি গুণ করি, দেখো আমরা জানি I স্কোয়ার সমান সমান হচ্ছে -1। তো এখানে এটা ম্যাথমেটিক্যালি তোমার হচ্ছে ম্যাথমেটিক্সে I ব্যবহার করা হয়, কিন্তু আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটাকে J ব্যবহার করা হয়। তার মানে I J কোনো ব্যাপার না, দুটো একই অপারেটর না, মানে সেম ফাংশন আর কি। তাহলে I স্কোয়ার সমান সমান যদি -1 হয় তাহলে J স্কোয়ার সমান সমান হবে -1, তাহলে J স্কোয়ার সমান সমান -1। তো এখানে দেখো আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে এখানে পাবো আমরা হচ্ছে J ওমেগা L1 J ওমেগা L2।
তাহলে জে এবং জে গুণ করলে কি হবে -1, তাহলে -1 দিয়ে গুণ করলে আমরা একটা মাইনাস পাচ্ছি, তাহলে এখানে থাকে ওমেগা স্কোয়ার L1 L2, এরপরে থাকতেছে জে ওমেগা L1 প্লাস জে ওমেগা L1 এবং তার সাথে গুণ আছে R4। তাহলে দেখো এখানে আমাদের একটা সাইডের কাজ হলো। এখন আমাদের কি করতে হবে, এখন এইটাকে আমরা একটু আর গুণ করব, Z1 Z2 প্লাস Z1 Z4 ইকুয়ালস টু, এখানে আমরা পাচ্ছি Z1 Z2 প্লাস Z2 Z3। এখানে দেখো এখানে Z1 Z2, তাহলে এটা এবং এটা এখান থেকে আমাদের চলে যায়, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এইখানে আমাদের তাহলে থাকে কি Z1 Z4 ইকুয়ালস টু Z2 এবং Z3। তাহলে এখান থেকে আমরা যদি Z1 নির্ণয় করতে চাই, তাহলে এখন Z1 কেন নির্ণয় করব, দেখো আমাদের মূলত বের করতে হবে যে এই ইন্ডাক্টর মান, এটা হচ্ছে আমাদের আননোন ইন্ডাক্টর, এইটার মান বের করতে হবে, আর বাকি যেগুলো আছে সব হচ্ছে নন ভ্যালু। তো তাহলে Z1 সমান সমান আমরা কি লিখতে পারি, Z2 Z3 বাই Z4। তো এখন আমাদের এই যে প্যারামিটারগুলো দেখো, এই ইকুয়েশনে যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলো কিন্তু এদের আমরা জানি। তো এখন আমরা কি করব, এই মানগুলো বসাবো। তো দেখো তাহলে Z1 সমান সমান আমরা পাচ্ছি R1 প্লাস জে ওমেগা L1 ইকুয়ালস টু Z2 সমান সমান আমরা পাচ্ছি R2 প্লাস স্মল r2 প্লাস জে অফ ওমেগা L2, তার সাথে আছে তোমার Z3 মান হচ্ছে R3 বাই এখানে আছে Z4, দ্যাট মিনস R4। এখন এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে হচ্ছে R1 R4 প্লাস জে অফ ওমেগা L1 R4 ইকুয়ালস টু, এখানে আমরা পাচ্ছি R2 R3 প্লাস স্মল r2 ক্যাপিটাল R3 প্লাস জে অফ ওমেগা L2 R3। এখন এইখানে একটা বিষয় খেয়াল করে দেখো, তোমরা জানো যে আমাদের বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যার ভিতরে জটিল সংখ্যার স্ট্রাকচারটা হচ্ছে তোমার a প্লাস IB, এটা হচ্ছে তোমার জটিল সংখ্যার একটা স্ট্রাকচার। তো জটিল সংখ্যার তোমার দুইটা অংশ থাকে। দেখো এখানে যে অংশটার সাথে I থাকে সেটার নাম হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট অর্থাৎ এটা হচ্ছে কাল্পনিক অংশ। আইটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ, আর যেখানে আই নাই সেটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, তোমার এটা হচ্ছে রিয়েল পার্ট। তো এই যে দুইটা অংশের ভিতরে একটা হচ্ছে রিয়েল পার্ট আর হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এই ইকুয়েশনটা তোমরা একটু খেয়াল করে দেখো, এইখানেও তোমরা দুইটা অংশ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট, বা একটাকে কাল্পনিক অংশ বলা হয় আর একটাকে বাস্তব অংশ বলা হয়। জটিল সংখ্যার দুইটা অংশ। তো এখন এইখান থেকে আমরা কি করব, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে আলাদা করে ফেলব। তো তাহলে এখানে লেখো যে বাস্তব ও কাল্পনিক সংখ্যা সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করি। তাহলে দেখো, তাহলে এখানে আমার বাস্তব অংশ কি কি আছে, বাস্তব অংশ হচ্ছে এটা, তারপরে এটা এবং এটা, এই অংশটা হচ্ছে আমার বাস্তব অংশ। তো তাহলে এটুকু যদি বাস্তব অংশ হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি R1 R4 ইকুয়ালস টু R2 R3 প্লাস R2 R3। তো এখন এইখানে আমরা যদি R1 এর মান নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের মূলত এই অংশটা হচ্ছে আননোন ভ্যালু R1টা, তাহলে R1 সমান সমান আমরা কি লিখতে পারবো, তাহলে দেখো এখানে আমাদের কি কমন আছে, R3 কমন আছে, R3 কমন নিলাম, R4 যদি এই পাশে নিয়ে সেটা ভাগ হয়ে যাবে, এখানে কি থাকে R2 প্লাস R2। তাহলে এইখান থেকে আমরা
এই ইকুয়েশনের মাধ্যমে R1 এর মান নির্ণয় করতে পারবো। তো এখন আমাদের মূল টার্গেট হচ্ছে যে ইন্ডাকটেন্সের মানটা নির্ণয় করা। তার ভিতরে মানে পুরো বাহুটা মিলে R1 এর মান পেয়ে গেলাম। এখন L1 এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো এখানে বাস্তব এবং কাল্পনিক অংশ, বাস্তব অংশ সমীকৃত করে এইটুকু পেলাম। এখন কাল্পনিক অংশের মধ্যে কি আছে দেখো, এইটা কাল্পনিক অংশ, এইটা কাল্পনিক অংশ। তো তাহলে এখানে পাচ্ছি J অফ ওমেগা L1 R4 ইকুয়ালস টু J অফ ওমেগা L2 R3। তাহলে এখানে J ওমেগা এই দুইটা একই জিনিস, তাহলে দুইটা চলে গেল। তাহলে L1 সমান সমান আমরা লিখতে পারি তোমার R3 বাই এই R এই পাশে আসলে R4 ভাগ হয়ে যাবে এই পাশে থেকে L2। তাহলে দেখো এইখানে আমরা L1 এর মান পাচ্ছি। তো মূলত আমাদের এখানে যে ইন্ডাকটেন্স আছে দেখো, এই যে L1, তার ভিতরে এইগুলো মোটামুটি সবগুলো আমাদের নন ভ্যালু থাকবে, শুধু ইন্ডাক্টরের মানটা আমাদের আননোন থাকবে। তো এইখান থেকে দেখো আমরা R3 R4 L2 এদের মান বসিয়ে কিন্তু আমরা মূলত আমাদের যে অজানা ইন্ডাক্টর আছে সেই ইন্ডাক্টরের মানটা নির্ণয় করতে পারবো। তো এভাবেই মূলত তোমার ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজের মাধ্যমে কোনো একটা ইন্ডাক্টরের মান নির্ণয় করা হয়। তো আশা করি এটা কিভাবে কাজ করে এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই যে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ থেকে এর একটা ভেক্টর ডায়াগ্রাম আছে, ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করতে এটা আমরা দেখব। এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের একটু বেসিক নলেজ থাকা দরকার। বেসিক নলেজ বলতে এখানে আমাদের কাল্পনিক সম্পর্ক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার এখানে ইন্ডাক্টর এবং রেজিস্টর, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক, অর্থাৎ রিয়েল অ্যান্ড ইমাজিনারি। তো আমাদের প্রথমেই তোমার কোঅর্ডিনেট সম্পর্কে একটু জানতে হবে, অর্থাৎ কার্টেসিয়ান সিস্টেম সম্পর্কে। তো আমরা বাস্তব জগতে এই যে কার্টেসিয়ান সিস্টেমে এইটা জানি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, তো আমরা যখন কাল্পনিক জগতে চলে যাব, কাল্পনিক সংখ্যাকে যখন, অর্থাৎ জটিল সংখ্যাকে যখন আমরা তোমার হচ্ছে এই কার্টেসিয়ান সিস্টেমে দেখাবো, তখন এই যে অ্যাক্সিসটা এটার নাম হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিস, আর এইটার নাম হচ্ছে তোমার ইমাজিনারি অ্যাক্সিস। এটার নাম হচ্ছে তোমার ইমাজিনারি অ্যাক্সিস। এখন আমরা আরো সহজে যদি মনে রাখতে চাই, রিয়েল অ্যাক্সিস মানে কি দেখো এক্স অক্ষ, অর্থাৎ আমাদের এই হরাইজন্টাল বরাবর। তুমি এই হরাইজন্টাল বরাবর তাকিয়ে দেখো, পৃথিবীর যা আছে তুমি সব দেখতে পাবা। মানে হচ্ছে আমাদের হরাইজন্টাল, অর্থাৎ তুমি যদি এই সোজাসুজি যদি তাকাও, সোজাসুজি তাকাইলে কি দেখতে পাবা? পৃথিবী দেখতে পারবা, পৃথিবীর মানুষ, গাছপালা, পশু পাখি এইগুলো দেখতে পাবা, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর। অর্থাৎ তুমি এই এক্স অক্ষ বরাবর যদি তাকাও, তুমি যা দেখবা সবই বাস্তব। গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, বাড়িঘর সবই বাস্তব। এখন আসো, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, অর্থাৎ এবার উপরের দিকে যদি তাকাও, আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? মহাশূন্য, সবই অবাস্তব, ওইখানে বাস্তব কিছুই আমরা দেখতে পাবো না। এই জন্য এটার নাম হচ্ছে তোমার ইমাজিনারি অ্যাক্সিস, অর্থাৎ ভার্টিক্যাল যেটা সেটা হচ্ছে ইমাজিনারি, এবং হরিজন্টাল যেটা সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। তো এখন একটা আমরা আগেই বলেছি যে জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে এ প্লাস আই বি। তো তাহলে দেখো এই যে জটিল সংখ্যার দুইটা অংশ, এটা হচ্ছে রিয়েল আর এটা হচ্ছে ইমাজিনারি। তো এই যে অ্যাক্সিসটা দেখো, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তো এই যে দুইটা পার্ট, একটা জটিল সংখ্যার, একটা কমপ্লেক্স নাম্বারের যে দুইটা পার্টের পজিশন কোথায় হবে আশা করি বুঝতে পারছো। যে এই রিয়েল পার্ট হবে এই এক্স অ্যাক্সিস বরাবর, আর এই ইমাজিনারি পার্ট হবে এই ইমাজিনারি অ্যাক্সিস বরাবর। আমরা একটা উদাহরণের সাথে দেখব। মনে করো আমি একটা সংখ্যা নিলাম, এটা হচ্ছে 5 + 10i। তাহলে দেখো এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই সংখ্যাটাকে যদি আমরা এই কার্টেসিয়ানে যদি প্লট করতে চাই, তাহলে এর পজিশনটা কি হবে দেখো, রিয়েল অ্যাক্সিস বরাবর 5 একক, তার মানে এই অক্ষ বরাবর ধরে নিলাম এখানে 5 একক।
দেখো এখানে একটা আই আছে, এখানে আবার আরেকটা বিষয় দেখো, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিসের পজিটিভ সাইড, এইটা হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিসের নেগেটিভ সাইড। ইমাজিনারি অ্যাক্সিসের পজিটিভ সাইড, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসের নেগেটিভ সাইড। তো তাইলে দেখো এইখানে 5 হচ্ছে কি পজিটিভ, তাহলে এই দেখো রিয়েল অ্যাক্সিসের পজিটিভ 5 একক। এবার দেখো এইখানে কি আছে আই, এখানে প্লাস আছে, দ্যাট মিনস প্লাস আই মানে কি ইমাজিনারি অ্যাক্সিসের পজিটিভ দিকে 10 একক 10 ইউনিট, তার মানে এইখানে। তাহলে দেখো এইখানে হচ্ছে আমার এই 5 প্লাস 10 আই এর পজিশন। এখন আমরা একটা নেগেটিভ ভ্যালু নিয়ে দেখব, মনে করো -5 - 10 আই যদি হয়, দেখো এটা দিয়ে কি বলছে -5, তার মানে কি রিয়েল অ্যাক্সিসের নেগেটিভ দিকে 5, এইখানে ধরে নিলাম 5 -5। তারপরে কি, তারপরে দেখো -10 আই, আই দিয়ে নির্দেশ করে এটা ইমাজিনারি অ্যাক্সিসের দিকে হবে, আর -10 দিয়ে নির্দেশ করে -10 হবে, তার মানে ধরে নিলাম -10 এখানে, তাহলে এটা হচ্ছে এখানে, তাহলে হচ্ছে -5 - 10 আই, এই বিন্দুটার পজিশন হচ্ছে এখানে। তো এইটা হলো আমাদের মূলত যে একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে আমরা প্লট করব, এটা হচ্ছে তার সিস্টেম। তো এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রাম যখন আমরা অঙ্কন করব, ভেক্টর ডায়াগ্রামে আমাদের এরকম দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে জটিল সংখ্যা, মানে পুরো সিস্টেমটা হচ্ছে জটিল সংখ্যা হবে। তোমার মনে করো এই যে এখানে Z1 = যদি R1 + L1 লিখি, তাহলে পুরো নাম্বারটা কি হবে রিয়েল প্লাস ইমাজিনারি, দ্যাট মিনস কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার হলে তখন আমাদের কি লাগবে, আমাদের ইমাজিনারি অ্যাক্সিস লাগবে এবং রিয়েল অ্যাক্সিস লাগবে। তো এখন এটার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করার জন্য দেখো এখানে আমরা কয়টা কারেন্ট পাবো, এখানে আমরা মোট 2টা কারেন্ট পাবো। দেখো যখন নাকি আমাদের ব্যালেন্স কন্ডিশনে থাকবে, তো তখন ব্যালেন্স কন্ডিশনে আসলে I1 = I3 and I2 = I4, তাহলে দেখো এইখানে আমি একটা কারেন্ট পাচ্ছি এবং এইখানে একটা কারেন্ট পাচ্ছি, 2টা কারেন্ট পাচ্ছি। তো 2টা কারেন্ট, তাহলে 2টা কারেন্টকে আমরা রেফারেন্স ধরি, মানে আমরা যে ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করব সেখানে আমরা কারেন্টকে রেফারেন্স ধরব। তাহলে 2টা কারেন্টকে রেফারেন্স ধরেই আমরা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। তো এখানে ভেক্টর ডায়াগ্রাম থেকে মূলত আমরা কি বের করব, দেখো এখানে আমরা এই ই সমান কি বলতে পারি, দেখো এইটা হচ্ছে প্যারালাল, এইটা প্যারালাল, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ সেম। তো ই সমান দেখো ভোল্টেজটা তাহলে ড্রপ হচ্ছে কোথায়, এই অংশ এবং এই অংশের মধ্যে ড্রপ হচ্ছে, এবং এই অংশ এবং এই অংশের মধ্যে ড্রপ হচ্ছে। তার মানে হচ্ছে আমার প্যারালালে ভোল্টেজ সেম থাকছে কিন্তু ড্রপ হচ্ছে এইটার মধ্যে, অর্থাৎ এখানে যে ই ভোল্টেজটা আমরা দিচ্ছি এই ই ভোল্টেজটা এইটা এবং এইটার মধ্যে ভাগ হবে, অথবা এইটা এবং এইটার মধ্যে ভাগ হবে। তো তাহলে দেখো এখানে ই সমান আমরা কি লিখতে পারি, ই সমান লিখতে পারি, যদি আমরা এই ব্রাঞ্চটা যদি চিন্তা করি, তো তাহলে এখানে লিখব E1 সমান তোমার হচ্ছে টোটাল ভোল্টেজ হচ্ছে E1 + E3, E1 + E3, অর্থাৎ দেখো এইটার ড্রপ আর এইটার ড্রপ যদি যোগ করি তাহলে আমি টোটাল ভোল্টেজটা পাবো। ঠিক একইভাবে আবার যদি আমি ই সমান এই ব্রাঞ্চ বাদ দিয়ে যদি এই ব্রাঞ্চের রেসপেক্টে লিখতে চাই, তাহলে লিখব কি E2 + E4, E2 + E4। তো এখন এখানে একটু খেয়াল করে দেখো, এই যে আমরা ই সমান E1 + E3 এবং ই সমান E2 + E4 লিখলাম, তো এই যে এখানে তুমি যে রাশিগুলো দেখতে পাচ্ছ E1 E3 E2 E4, তাহলে দেখো যখন নাকি তুমি আবার E1 নির্ণয় করবা, E1 ভোল্টেজ সমান কারেন্ট ইনটু ইম্পিডেন্স, তাহলে দেখো এই যে ইম্পিডেন্স কি, ইম্পিডেন্স একটা কি, আবার এই ইম্পিডেন্স সমান হচ্ছে R1 + L1, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার কাল্পনিক ইমাজিনারি নাম্বার। তো তখন তোমার এই অংশটা কি হয়ে যাবে, একটা ভেক্টর রাশি হয়ে যাবে। আর ভেক্টর সাম দেখো এই যে এখানে যে ই সমান আমরা লিখেছি 1 + E3, এটা কিন্তু তোমার অ্যারিথমেটিক সাম নয়, এটা হচ্ছে ভেক্টর সাম, ঠিক আছে। অ্যারিথমেটিক সাম এবং ভেক্টর সামের মধ্যে কিন্তু তফাৎ আছে। তফাৎটা কি, অ্যারিথমেটিক সামে কোনো অ্যাঙ্গেল থাকে না, কিন্তু ভেক্টর সামে তোমার অ্যাঙ্গেল থাকে। যেমন মনে করো যে 5 আর 5 যোগ করলে কি হয় 10 হয়, এটা হচ্ছে অ্যারিথমেটিক সাম। 5 +
5 অ্যাঙ্গেল 90, এইটা যোগ করলে কত হবে? এইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো I প্লাস 5i। তার মানে হচ্ছে তোমার অ্যারিথমেটিক সাম এবং ভেক্টর সামের মধ্যে পার্থক্য আছে। সেটা হলো কি, অ্যারিথমেটিক সামে কোনো অ্যাঙ্গেল থাকে না, কিন্তু ভেক্টর সামে অ্যাঙ্গেল থাকে। সুতরাং দুটার যোগফল কিন্তু সেম কখনোই হবে না। তো তাহলে এখানে দেখো, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে এইখানে যে যোগগুলো আছে, যে সামেশনগুলো আছে, এইগুলা কোনো অ্যারিথমেটিক সাম না, এগুলো হচ্ছে ভেক্টর সাম। আর ভেক্টর সাম আর অ্যারিথমেটিক সাম কখনো এক না, কারণ ভেক্টর সামের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে। তো তাহলে দেখো আমাদের এইখানে আমরা পাচ্ছি কি, যে এই টোটাল ভোল্টেজটা সমান সমান হচ্ছে এইটা এবং এইটা। এখানে মূলত আমাদের যে ভেক্টর সাম করি আমরা, ভেক্টর সামের মাধ্যমে যে দেখো এইখানে আমরা ম্যাথমেটিক্যালি লিখলাম ই সমান সমান E1 প্লাস E3, এটা কি আমরা ম্যাথমেটিক্যালি লিখলাম। তাহলে ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে এটাকে ছবির মাধ্যমে দেখানো। এই যে আমরা ই সমান সমান E1 প্লাস E3 লিখলাম, এইটাকে তোমার এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, আর ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে এটার তোমার হচ্ছে ছবির মাধ্যমে দেখানো। ঠিক আছে? তো তাহলে এই বিষয়টাকে, এই যে ই সমান সমান E1 প্লাস E3 অথবা ই সমান সমান E2 প্লাস E4, এইটা এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে এখন ভেক্টরের মাধ্যমে দেখানোটার নামই হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। তো তাহলে আমাদের মূলত এখন ভেক্টর ডায়াগ্রামে এটাই দেখাইতে হবে যে এই ই সমান সমান এইটা এটার যোগফল অথবা এইটা এটার যোগফল। তো এটা আমরা কিভাবে দেখাতে পারি? তো এখন এইখানে দেখো দুইটা ব্রাঞ্চ আছে। এখানে এই দিকে একটা ব্রাঞ্চ অর্থাৎ Z1 এবং Z3 মিলে একটা, আর এইদিকে Z2 এবং Z4 মিলে একটা। তাহলে আমরা এখন এইটা এটা যোগ করেও কিন্তু এটা পাবো, আবার এইটা এটা যোগ করে এটা পাবো। তার মানে হচ্ছে যে কোনো একদিকে এই অংশটার ভেক্টর ডায়াগ্রাম আঁকলেও আমরা এটা পাবো, অথবা এইটার ভেক্টর ডায়াগ্রাম আঁকলেও আমরা এটা পাবো। কোনো ব্যাপার না, যেটা আমাদের সহজ হবে আমরা সেটা নিব। একটু দেখো সহজ কেমন, কোনটা সহজ হয় দেখো। এখানে এটার কিন্তু কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কনসিডার করিনি, কিন্তু এটার কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসিডার করেছি। তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স বেশি আসে। তার মানে আমি যদি এই ব্রাঞ্চটা নিই তাহলে আমার ভেক্টরটা একটু জটিল হবে। আর এখানে যেহেতু রেজিস্ট্যান্স মানে লোড কম আছে, তাহলে এই ব্রাঞ্চটা নিয়ে যদি আমি ছবিটা আঁকি, ভেক্টরটা আঁকি, তাহলে আমার ছবিটা সহজ হবে, আঁকতে সহজ হবে। তো যেহেতু আমার অপশনাল, আমি চাইলে এই অংশটা নিয়েও ভেক্টর রাখতে পারি, আবার এই অংশটা নিয়েও ভেক্টর রাখতে পারি। মানে হলো কি, এইটা এটা যোগ করলে এটা পাই, আবার এইটা এটা যোগ করলে এটা পাই। তাহলে আমি যে কোনো একটা দিয়ে কিন্তু ভেক্টরটা কমপ্লিট করতে পারি। যেহেতু আমার এইদিকে লোড কম আছে, তাহলে আমি এই অংশটা নিয়ে ভেক্টরটা কমপ্লিট করব। তো এই জন্য দেখো আমাদের এইখানে কি কি আছে, ভোল্টেজ আছে, কারেন্ট আছে। এইখানে আমরা বের করব কারেন্ট, ভোল্টেজ। যেহেতু এটা হচ্ছে তোমার হচ্ছে কি একটা সিরিজ সার্কিট, এখানে কারেন্ট সেম থাকবে। ঠিক আছে? তো এখন এখানে দেখো যে আসলে মূলত আমরা যে রেফারেন্সে ধরবো, কারেন্টকে রেফারেন্স ধরবো নাকি ভোল্টেজকে রেফারেন্স ধরবো। তো দেখতে হবে তোমার কোনটা ভাগ হচ্ছে আর কোনটা ভাগ হচ্ছে না। তাহলে দেখো আমরা যদি এই অংশটার কথা যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে E1 প্লাস E3, আর কারেন্ট পাবো কি I1 সমান সমান হচ্ছে I3। তাহলে দেখো এখানে কারেন্ট কিন্তু সেম, কারেন্টের কিন্তু ভাগ নাই, কোনো কারেন্ট ভাগ হচ্ছে না। তো তাহলে এখানে আমরা যেটা ভাগ হবে না, যেটা পরিবর্তন হবে না, মানে যেটা ভাগ হবে না, যদি এমন হইতো প্যারালাল হইতো, সেখানে ভোল্টেজ সেম, তাহলে সেক্ষেত্রে আমরা ভোল্টেজকে রেফারেন্স ধরবো। মোট কথা যেটা ভাগ হবে না সেটাকে আমরা রেফারেন্স ধরবো, আর যেটা ভাগ হবে খণ্ড খণ্ড আকারে যোগ করে সমুদয়টা পাওয়া যাবে, মোট পাওয়া যাবে, সেইটার ভেক্টর ডায়াগ্রাম আমাদের রাখতে হবে। তাহলে এখানে কারেন্ট যেহেতু ভাগ হচ্ছে না, যেহেতু কারেন্ট একটাই এখানে, তাহলে কারেন্টকে আমরা রেফারেন্স ধরবো। এখানে ভোল্টেজ কি, দুইটা ভোল্টেজ মিলে একটা ভোল্টেজ, তাহলে এইটাকে আমাদের ভেক্টরে দেখাতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এই অংশটাতে আমরা একটা মাত্র কারেন্ট পাচ্ছি, সেটা কি মনে করো এই সেই কারেন্টটাকে আমরা রেফারেন্স হিসাবে নিলাম। এটা হচ্ছে I1 সমান সমান I3। আমাদের এটা হচ্ছে কি রেফারেন্স কারেন্ট, কারেন্টকে আমরা রেফারেন্স ধরলাম কারণ কারেন্ট এখানে পরিবর্তন হবে না, একটাই মাত্র কারেন্ট। তো এরপরে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই অংশটার দিকে তাকাও, Z1 ইম্পিডেন্সের দিকে তাকাও। তাহলে Z1 সমান সমান আমরা কি পাচ্ছি, Z1 সমান সমান পাচ্ছি হচ্ছে R1 প্লাস L1, দুইটা অংশ পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই E1 সমান সমান হচ্ছে তোমার এইটার ভোল্টেজ ড্রপ প্লাস এইটার ভোল্টেজ ড্রপ। তো এটা তো আমরা ভেক্টরিক্যালি দেখাবো, তাহলে আমাদেরকে কি করতে হবে, আস্তে আস্তে দেখাইতে হবে।
তো তাহলে এইটার ভোল্টেজ কী হবে, মানে শুধুমাত্র এই অংশটার ভোল্টেজ কী হবে? শুধুমাত্র যদি আমরা আলাদা আলাদা করে যদি ভোল্টেজ বের করি, মনে করো যে Z1 এর ভোল্টেজ যদি নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে R1 এর ভোল্টেজ নির্ণয় করব, এরপরে L1 এর ভোল্টেজ নির্ণয় করব, এই দুটাকে যোগ করার পরে Z1 এর ভোল্টেজ পাবো। ঠিক একইভাবে আবার এদের সাথে এইটার ভোল্টেজটাকে বের করে যদি যোগ করি, তাহলে টোটাল ভোল্টেজটা পাবো। তাহলে এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভোল্টেজকে আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে দেখো এইখানে যদি আমরা কারেন্ট দিয়ে গুণ করে দিই, তাহলে কারেন্ট দিয়ে গুণ করলে কি হবে, Z1 I1, তাহলে হচ্ছে R1 I1 প্লাস I1 L1। তাহলে এই হয়ে গেল এখন ভোল্টেজ। এখন এই ভোল্টেজটাকে কি করব আমরা এইখানে গ্রাফের মাধ্যমে মানে ভেক্টরের মাধ্যমে দেখাবো। তাহলে এইখানে আমরা দেখো এই Z1 মানে এই যে এই ভোল্টেজটা মানে E1 ভোল্টেজটা আছে দুইটা ভোল্টেজের সমন্বয়, এটা হচ্ছে R1 এর ভোল্টেজ আর এটা হচ্ছে কি L1 এর ভোল্টেজ, কারণ এটা কি অবস্থায় আছে, সিরিজ অবস্থায় আছে। তাহলে দেখো এই যে এই অংশটা R1 I1, ঠিক আছে। তো এই R1 এবং I1 এর মধ্যে তোমরা এখানে একটু কল্পনা করে নাও, কাল্পনিকভাবে দেখো, কল্পনা করে নাও তোমার এইটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এই ইমাজিনারি অ্যাক্সিসে দেখো এই অংশটার ভিতরে কোনো ইমাজিনারি পার্ট আছে, কোনো ইমাজিনারি পার্ট নাই, তার মানে এই অংশটার রিয়েল অংশ। তার মানে কি এই অংশটাকে কী করতে হবে, বাস্তব অক্ষ বরাবর রাখতে হবে। তাহলে বাস্তব অক্ষ কোনটা, এই বরাবর, তাহলে এই বরাবর রাখবো। দেখো I1 R1, তো ধরে নিলাম I1 R1 হচ্ছে এখানে, এটা হচ্ছে R1 I1। এটা এদিকে কেন, দেখো এখানে কোনো কাল্পনিক অংশ নাই, এজন্য এটা কি বাস্তব অক্ষ বরাবর রাখতে হবে। এবার এইখানে আসো, এই অংশটাকে আমি একটু বাইরে বের করে নিয়ে আসি। তাহলে I1, তাহলে L ইন্ডাক্টরের ইকুয়েশন কি জানি, J অফ ওমেগা L1। তো তাহলে এখন দেখো এইখানে কারেন্টের গুণ আছে, কারেন্ট তার সাথে কি J ওমেগা L আছে, তার মানে কি এটা হচ্ছে কাল্পনিক অংশ। তার মানে এটা কোন দিকে আঁকতে হবে, এইটা আঁকতে হবে এই বরাবর, এই বরাবর আঁকতে হবে। তো এখন এই বরাবর দেখো তোমার মনে করো যে এইটা একটা ভেক্টর, এটার নাম দিলাম আমি হচ্ছে এ, এটা হচ্ছে এ। এখন মনে করো যে এই ভেক্টরটাকে আমি এইখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে এ। তো এখন এখানে খেয়াল করে দেখো, মনে করো মান সেভ আছে, এখানে মনে করো এ প্রাইম সমান ছিল 5, এইখানেও মনে করো যে এটা 5 আছে, ঠিক আছে। এখান থেকে এখানে নিয়ে আসার ফলে মান যা ছিল তাই আছে, কিন্তু দেখো তো দিক তো চেঞ্জ হয়ে গেছে, এইটার দিক যেই দিকে ছিল এটার দিক তো সেই দিকে নাই, মানে দিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কোনো একটা ভেক্টরকে মানের পরিবর্তন না করে, মান এবং দিকের পরিবর্তন না করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি, কিন্তু এইটা আমরা কখনোই করতে পারি না। যে এখানে মান ঠিক আছে কিন্তু দিক চেঞ্জ করে দিয়েছি, এটা হবে না। তাহলে মানে এখানে মান ঠিক থাকলেও কিন্তু দিক পরিবর্তন হয়ে গেছে। এখন মনে করো এই ভেক্টরটাকে আমি যদি এইখানে নিয়ে আসি, মনে করো যে এখানে এই ভেক্টরের মান হচ্ছে 5 একক। তার মানে সহজ ভাষায় যদি বলি, দেখো আমার মার্কারটা এখানে আছে, তো মার্কারটাকে দেখো, মার্কারটাকে এইখান থেকে আমি যদি এইখানে নিয়ে আসি, দেখো মার্কারের মান কিন্তু পরিবর্তন হয়নি। আগে যে মার্কারটা ছিল এখানেও কিন্তু সেই মার্কারটাই আছে, আগে যেই দিকে মুভ করেছিল এখনও সেই দিকে মুভ করে আছে। তাহলে আমি বলতে পারি যে মার্কারটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এতে মার্কারের মানেরও পরিবর্তন হয় নাই, দিকেরও পরিবর্তন হয় নাই। তো তাহলে এটাকে করা যায় যে, তাহলে এটাকে বলা হয় তোমার ভেক্টরের ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে মান এবং দিক যাতে অপরিবর্তিত থাকে। কিন্তু এটা করা যাবে না, মান ঠিক থাকলেও কিন্তু দিক পরিবর্তন হয়ে গেলে এটা করা যাবে না। তো এখন দেখো আমাদের এইখানে এই যে এই ভোল্টেজটা Z1I, অথবা এটাকে আমরা ই লিখতে পারি E1 সমান সমান কি এই দুইটা ভোল্টেজের যোগফল। দেখো I1 R1 এবং I1 L1 এর যোগফল। কোন ধরনের যোগ, ভেক্টর যোগ। তাহলে দেখো আমরা এইটুক পেয়ে গেছি, R1 I1 পেয়ে গেছি এইটুক। এবার হচ্ছে I1 L1, এবার I1 L1কে আমরা লিখতে J অফ ওমেগা L1। তো তাহলে দেখো J অফ ওমেগা, তার মানে এটা কি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর, দেখো এই দেখো ইমাজিনারি অ্যাক্সিস বরাবর অঙ্কন করতে হবে। এখন দেখো এই বিষয়টা তো আমার এই দিকে আঁকার কথা ছিল, আমরা যেহেতু এইখানে অ্যাক্সিস ধরছি, দেখো মনে করো যদি এই বরাবর আঁকি, মনে করো এখানে আমি আঁকলাম, এটা হচ্ছে J অফ ওমেগা L1 ইন্টু I1। তা আমরা একটু আগে দেখলাম ভেক্টরকে ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।
আর এইটা যেহেতু ভেক্টর সাম, তার মানে এইটা এবং এইটার ভেক্টর যোগ, তার মানে দেখো এইটা যদি এইটুকু হয় R1 I1 হয়, তাহলে এইটাকে এর মাথায় আঁকতে হবে। অর্থাৎ ভেক্টর যোগের নিয়ম হলো, মনে করো এইখানে একটা ভেক্টর আছে A, আর এইখানে একটা মনে করো ভেক্টর আছে B। এখন এই দুইটা ভেক্টরকে যদি তুমি যোগ করতে চাও, তাহলে কি করতে হবে? প্রথমে প্রথম ভেক্টরটা নিতে হবে, এরপরে দ্বিতীয় ভেক্টরে দেখো প্রথম ভেক্টরের মানে দ্বিতীয় ভেক্টরের প্রথম বিন্দু এবং তোমার হচ্ছে যে প্রথম ভেক্টর আছে তার শেষ বিন্দুর সাথে অ্যাড করতে হবে। অর্থাৎ এটা A, এইটা হচ্ছে B, এবং এরপরে প্রথম ভেক্টরে হচ্ছে আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু অ্যাড করতে হবে। এটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম। তো তাহলে এটার বেলা আমরা কি করব? দেখো এই বরাবরও লিখলে পারতাম, কিন্তু এটাকে ট্রান্সফার করে আমরা এই পারে নিয়ে আসলাম। তো তাহলে এরপরে এটা হচ্ছে আমাদের ভেক্টর সাম, তার মানে এইটা দেখো দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়, একটার মাথায় অন্যটা সংযুক্ত করতে হয়, তাহলে এইটার মাথায় অবশ্যই এটাকে সংযুক্ত করতে হবে। তো এখন দেখো এইটা এবং এইটা মিলে কি E1, তাহলে দেখো এই যে যোগের নিয়ম কি, আদিবিন্দু এবং শেষ বিন্দু, দেখো আদিবিন্দু আর শেষ বিন্দু যোগ করতে হবে। এই যে আদিবিন্দু এবং শেষ বিন্দু যোগ করে দিলাম, তাহলে এটা সমান সমান পেয়ে গেলাম আমরা সে E1। তাহলে দেখো এটা যদি E1 হয়, আবার আমরা যদি প্যারালালের জন্য E1 আবার E2 সমান, তাহলে E1 সমান সমান আমরা E2 ও বলতে পারি। ঠিক আছে? তো তাহলে এখানে দেখো আমাদের এই অংশটা কিন্তু হয়ে গেল, তার মানে এই E1 পেয়ে গেছি আমরা। তো আমাদের লাগবে হচ্ছে তোমার E, তাহলে E সমান সমান হচ্ছে আমাদের কি E1 প্লাস E3। তাহলে এখন E3 অঙ্কন করতে হবে। তাহলে দেখো এবার E3 সমান সমান কি আছে দেখো তো, তাহলে E3 সমান সমান হচ্ছে, দেখো এইখানে কারেন্ট হচ্ছে কি I3 এবং রেজিস্ট্যান্স হচ্ছে R3, I3 R3। তো এখানে কোনো ইন্ডাকটেন্স নাই, তাহলে দেখো এখানে হচ্ছে I3 R3 আছে, অথবা I2 R3, যেহেতু I1 এবং I3 সেম। তো এখন এই অংশটা আমাদেরকে বসাতে হবে, এই অংশটা প্লট করতে হবে। এখন এখানে দেখো এইখানেও কোনো কাল্পনিক অংশ নাই, এই পুরোটা হচ্ছে রিয়েল পার্ট, তার মানে এটা কোন দিকে হবে? এই রিয়েল অ্যাক্সিস বরাবর হবে, রিয়েল অ্যাক্সিসে বসাইতে হবে। কারণ কি, যদি এর সাথে জে থাকতো তখন আবার এই দিকে বসাইতাম। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কি জে অফ ওমেগা L1 I1। তো এটা যেহেতু কাল্পনিক অংশ না, বাস্তব অংশ, তাহলে এটা বাস্তব অক্ষ বরাবর বসাতে হবে। তাহলে দেখো I3 R3, তাহলে এই ভোল্টেজটা কোথায় হবে? এই বরাবর। তো আমি ধরে নিলাম এটা এইখানে হবে, আচ্ছা I3 R3। তো তাহলে এখন দেখো আমরা ফাইনালি পেয়েছি কি, এইটা হচ্ছে আমাদের E1 আর এইটা হচ্ছে আমাদের E3। তো তাহলে দেখো E সমান সমান কি E1 এবং E3-র কি যোগফল, ভেক্টর যোগ। তাহলে দেখো এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E3। তাহলে দেখো এই যে একটু আগে আমরা দেখেছিলাম যে ভেক্টরকে মান এবং দিক পরিবর্তন না করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, সেটাকে কি বলা হয়? ভেক্টরের ট্রান্সফার বলা হয়। তো দেখো তো এই যে ভেক্টরটা আছে অর্থাৎ E1, এই E1 বাহুটাকে আমি এই বরাবর নিয়ে আসলাম। দেখো এখানে যা ছিল, মান যা ছিল তাইও আছে, দিক যে দিকে ছিল তাইও, দিকও সেই দিকে আছে, তাহলে এইটাকে আমি বলতে পারি E1, ট্রান্সফার করে নিয়ে আসলাম। এবার দেখো এইখানে আছে E3, এইটাকে আমি ট্রান্সফার করে দেখো এইখানে নিয়ে আসলাম। দেখো এর মান যা ছিল তাই আছে, দিক যা ছিল তাই আছে। তো তাহলে এখন কি করব আমি? এখন হচ্ছে আমাদের এই যে E1 এবং E3 যোগ করতে হবে। দেখো ভেক্টর যোগের নিয়ম কি, প্রথমে একটা ভেক্টর নিতে হবে, এরপরে আরেকটা ভেক্টর নিতে হবে, এরপরে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু যোগ করতে হবে। তাহলে দেখো এইখানে একটা ভেক্টর আছে আমাদের, আবার এইখানে একটা ভেক্টর পাইলাম। তাহলে এখন এইটার প্রথম বিন্দু এবং শেষ বিন্দু যোগ করে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল E। তাহলে ইটা হচ্ছে কি, এখানে মূলত আমরা যে যোগগুলো দেখি বা বিয়োগগুলো দেখি সেগুলো হলো কি সব ভেক্টর যোগ, ভেক্টরিক্যাল এগুলো যোগ করতে হবে। তা এটা ছিল আমাদের ম্যাক্সওয়েল ব্রিজের ভেক্টর ফর্ম। তো আশা করি ম্যাক্সওয়েল ব্রিজের মাধ্যমে কিভাবে অজানা ইন্ডাকটেন্সের মান নির্ণয় করতে হয় এবং কিভাবে তার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হয় তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।